আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্টাডি ইকোনমিক্স পিটি থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে। আজকে আমার এই অধ্যায়ের 8তম লেকচার। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম দাম স্তর কিভাবে নির্ণয় করা হয় এবং বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করলে বা বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। বিনিয়োগ না, বিহিত মুদ্রা। তো আজকে আমরা যে কোয়েশ্চেনটি দেখবো, আমি বলেছিলাম যে অর্থের মূল্যের উপর প্রভাব যদি আমাদের আসে, অর্থাৎ 4 মার্কসের যে কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে আবার ঘ নাম্বারও করতে হবে, কারণ ঘ নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু 4 মার্কসের কোয়েশ্চেনটা হয়। তো আজকে আমাদের যে কোয়েশ্চেন, যশোর বোর্ড 2017 সালে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেইখানে এম এর মান দেওয়া আছে, বি এর মান, এম প্রাইম বি প্রাইমের মান এবং টি এর মান দেওয়া আছে। প্রথমে যে কোয়েশ্চেনটি বলা হয়েছে সেটা হচ্ছে দাম স্তর নির্ণয় করো, অর্থাৎ আমরা আগে যেভাবে দাম স্তর নির্ণয় করেছি একইভাবে আমরা দাম স্তর নির্ণয় করব। তারপরে এখানে দেয়া আছে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি। আমরা জানি বিহিত মুদ্রার প্রচলন গতিকে বি দ্বারা প্রকাশ করা হয়, বিহিত মুদ্রার প্রচলন গতিকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং ব্যাংক মুদ্রার প্রচলন গতিকে বি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আছে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যথাক্রমে 5 ও 10 বৃদ্ধি পেলে, যথাক্রমে 5 ও 10 বৃদ্ধি পেলে এর মানে হচ্ছে 5 আমাদের যাবে বিহিত মুদ্রার সাথে বাড়বে এবং 10 হচ্ছে ব্যাংক মুদ্রার প্রচলন গতির সাথে বাড়বে। বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করো। তো এর আগের যে কোয়েশ্চেন আমরা পড়িয়েছিলাম যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর প্রভাব। তো এখানে একটা পার্থক্য আছে, যে বলা হয়েছে অর্থের মূল্যের উপর প্রভাব যদি বলে তাহলে আমাকে দাম স্তর বের করে অবশ্যই বিএমটা বের করতে হয় এবং বিএম মানেই হচ্ছে ভ্যালু অফ মানি। আর এইখানে শুধু বলা হয়েছে মুদ্রাস্ফীতির প্রভাব। তো মুদ্রাস্ফীতি মানে আমরা জানি যে একটি দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া এবং অর্থের মূল্য কমে যাওয়াকেই মুদ্রাস্ফীতি বলে। তো আমরা প্রথমে যে মান দেয়া আছে সেটা দিয়ে দাম স্তর নির্ণয় করব, তারপরে আমরা মান চেঞ্জ করে দাম স্তর বের করব। সেই ক্ষেত্রে যদি দাম স্তর বেড়ে যায় তাহলেই আমরা বলবো যে মুদ্রাস্ফীতি হয়েছে, অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রভাবটা আমরা বলতে পারবো। আর যদি দাম স্তর কমে যায় তাহলে সেখানে মুদ্রাস্ফীতি হয়নি বা মুদ্রা সংকোচন হয়েছে। তো নর্মালি আমাদের প্রতিনিয়ত দাম বাড়ে, আর দাম বাড়ার ফলেই আমাদের মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো সেই ক্ষেত্রে শুধু দাম স্তর বাড়ার পরের অবস্থানটা বললেই হবে, সেখানে আমাদের বিএম বের করার কোনো প্রয়োজন নাই, কারণ মুদ্রাস্ফীতির প্রভাব মানেই দাম স্তর বাড়া। তো আমরা প্রথমে নর্মালি আগে যেভাবে করেছিলাম সেভাবেই আমরা করব। তো আমি এখানে যেহেতু আগে আমরা প্রত্যেকটা চলক সম্পর্কে আমরা জানি, এম সমান হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, বি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি। আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে প্রত্যেকটা মান উঠাবো, তারপরে আমরা লিখব যেখানে এম সমান বিহিত মুদ্রার পরিমাণ, বি সমান বিহিত মুদ্রার প্রচলন গতি, এম প্রাইম সমান ব্যাংক মুদ্রার পরিমাণ, বি প্রাইম সমান ব্যাংক মুদ্রার প্রচলন গতি এবং পি সমান লেনদেনযোগ্য দ্রব্য সেবার পরিমাণ। এইগুলো লিখার পরে তারপরে আমরা লিখব আমরা জানি ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণ, ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণ, কারণ আমরা ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণের সাহায্যেই দাম স্তর নির্ণয় করি। এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল টু পিটি। যেহেতু আমাদের দাম স্তর নির্ণয় করতে হবে ঘ নাম্বারে, আমি ঘ নাম্বারে আনসারটা প্রথমে করছি, সেই ক্ষেত্রে আমাদের পিটা এই পাশে নিয়ে আসতে হবে, পি ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বা পি ইকুয়াল টু টিটা নিচে চলে যাবে, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম, পি ইকুয়াল টু, এখন আমরা মান বসিয়ে দিব। এম এর মান হচ্ছে 300 ইন্টু বি এর মান হচ্ছে 20 প্লাস এম প্রাইমের মান হচ্ছে 100 এবং বি প্রাইমের মান হচ্ছে 5, নিচে হচ্ছে টি হচ্ছে 130 সমান সমান পি সমান এখানে হবে 300 আর 20
6000 প্লাস 500 নিচে 130 সমান সমান, আমি একটু গোল কমাই নিলাম, 6500 আর 130, অতএব পি সমান 50। বা আমরা যদি আরেকটা লিখতে চাই তাহলে অতএব দাম স্তর পি সমান সমান 50 টাকা। আমরা ঘ নাম্বার পেয়ে গেলাম যে পি সমান সমান 50 টাকা। এখন ঘ নাম্বারে বলেছে, এখানে একটা কথা বুঝতে হবে, যে জিনিসটা তোমরা প্রতিনিয়ত ভুল করো, যে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি যথাক্রমে 5 ও 10 বৃদ্ধি পেলে, মানে যথাক্রমে যদি 5 এবং 10 বাড়ে, 5 এবং 10 বাড়া মানে হচ্ছে যে মানটা দেয়া আছে তার সাথে, ধরো বি দেয়া আছে 20, 20-এর সাথে 5 বাড়বে, এবং ভি দেয়া আছে ভি প্রাইম দেয়া আছে 5, 5-এর সাথে 10 যোগ হবে। তো এখানে কথাটা হচ্ছে যে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি 5 ও 10 বৃদ্ধি পেলে, অর্থাৎ 5 এবং 10 যদি আমরা বাড়াই তাহলে দাম স্তর বা মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করো। এখানে এভাবেও কোয়েশ্চেনটা আসতে পারতো যে দাম স্তর কিরূপ হবে, দাম স্তর কিরূপ হওয়া মুদ্রাস্ফীতির প্রভাব, সেটা আমাদের একই কথা, আনসার একই রকম হবে, অর্থাৎ দাম স্তর বাড়লেই সাধারণত মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো এইখানে যেহেতু বৃদ্ধি পেলে মানে আমি 5 এবং 10 যোগ করব। আর যদি এখানে লেখা থাকতো যে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি বৃদ্ধি পেয়ে, কথাটা বুঝতে হবে, বৃদ্ধি পেয়ে কত হলে 25 ও 15 হলে, তার মানে কি অলরেডি বৃদ্ধি পেয়ে 25 ও 15 হয়েছে, সেই ক্ষেত্রে কোনো যোগ করার প্রয়োজন নাই, যা আছে তাই বসাইতে হবে। আর এখানে বলেছে বৃদ্ধি পেলে মানে কি আমার যে আগের মানটা দেওয়া আছে সেটার সাথে আমরা বি এর সাথে 5 যোগ করব এবং বি প্রাইমের সাথে 10 যোগ করব। এই কথাটা আমরা অনেক সময় বুঝি না, কোন সময় আমার যোগ করতে হবে আর কোন সময় আমার যেটা দেয়া আছে সেটা বসাতে হবে। বৃদ্ধি পেয়ে মানে অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে এবং যে মানের কথা বলে সরাসরি সেই মানটা আমরা বসিয়ে দিব। আর যদি বৃদ্ধি পেলে বলে তাহলে আমরা যে মানটা দেয়া আছে সেটার সাথে যত বৃদ্ধি পেলে বলে তত আমরা যোগ করে দিব। তো আমাদের ঘ নাম্বার করার জন্য অবশ্যই প্রথমে গ নাম্বার করতে হবে, আবার 3 মার্কসের কোয়েশ্চেনটা আবার করতে হবে। কারণ প্রভাব মানে কি, আমরা যদি আগেরটা না জানি যে মুদ্রাস্ফীতি আগে কেমন ছিল, সেটা যদি আমরা না জানি তাহলে পরবর্তীতে সেটার উপর কিরূপ এফেক্ট পড়েছে সেটা আমরা বলতে পারবো না। সেই জন্য পুনরায় আমরা গ নাম্বার করব। আমি তোমাদের আমার বোর্ডের জায়গা এবং সময় স্বল্পতার কারণে আমি পুনরায় ঘ নাম্বার বা 3 মার্কসের কোয়েশ্চেনটা করব না, তোমরা পুরোটাই করবে, শুধু আমি মানটা লিখে রাখবো। প্রাথমিক দাম স্তর পি সমান কত, 50 টাকা। তোমরা পুরোটা কিন্তু ঘ থেকে পাই কোনো কিছুই লেখা যাবে না, আমরা পুনরায় সম্পূর্ণটা করব, আমি শুধু তোমাদের আনসারটা লিখে রাখলাম। এখন আমরা দেখব, এখন বিহিত মুদ্রার প্রচলন গতি 5 যদি বাড়লে অর্থাৎ ভি ইকুয়াল টু বি আগে ছিল 20, সাথে যদি 5 বাড়ে তাহলে 25 হবে, এবং ব্যাংক মুদ্রার প্রচলন গতি 10 বাড়লে ভি প্রাইম ইকুয়াল টু 15, আগে দেয়া আছে কত আমাদের ভি প্রাইম 5 প্লাস 10 সমান সমান 15 হবে। এক্ষেত্রে আমাদের দাম স্তর আমরা নির্ণয় করব। তো আমরা এখন ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণ থেকেই আমরা জানি দাম স্তর নির্ণয় করি, সেই ক্ষেত্রে পুরো আমরা ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণটা ডিটেলসে না লিখে শুধু আমরা পি থেকে মানটা আমরা বের করতে পারি। অতএব দাম স্তর পি ইকুয়াল টু, আমরা 2 লাইন কমিয়ে ফেললাম, সরাসরি পি ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাঘটি, কারণ আমরা জানি যে আমরা যদি এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল টু পিটি লিখি তাহলেও আমাদেরকে ঘুরে 2 লাইন পরে আমাদের এই জায়গায় আসতে হবে। তো যেহেতু 4 মার্কসের কোয়েশ্চেন, অলরেডি আমরা ঘ নাম্বারে
ফিশারি মুদ্রার বিনিময় সমীকরণ ডিটেলস লিখেছি, এখানে আমরা শর্টকাট লিখতে পারবো। তো এমবি 300 ইন্টু বি এর মান এখন 25 প্লাস 100 ইন্টু 15, নিচে 130ই থাকবে, সমান সমান 7500 প্লাস 15 আর 100 হচ্ছে 1500 আর নিচে 130 সমান সমান 9000 ভাগ 130 অর্থাৎ 7500 আর 1500 হচ্ছে 9000 সমান সমান 69.2307 বা 69 আমরা অতএব পি ইকুয়াল টু 69 টাকা আমরা প্রায় লিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের দাম স্তর। তো দেখো আমরা আগেই বলেছিলাম যে আমরা এর আগে যে কোয়েশ্চেনটা পড়েছিলাম সেটাতে ছিল বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো আমরা জানি বিহিত মুদ্রার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই দাম স্তর বাড়বে এবং দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যাবে। তো একইভাবে যে এখানে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি আমরা যখন বাড়িয়েছি, বাড়ানোর সাথে সাথে আমাদের দাম স্তর বেড়ে গেছে। অর্থাৎ আগে আমাদের দাম স্তর ছিল 50 টাকা, এখন আমাদের দাম স্তর 69 টাকা। তার মানে কি দাঁড়ায় যে দাম স্তর বাড়া মানেই মুদ্রাস্ফীতির দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান, অর্থাৎ মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়া। তো আমরা এখানে এইভাবে আনসারটা ফিনিশিং দিতে পারি যে বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি বাড়লে দাম স্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। দাম স্তর বাড়া মানেই দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়া। এই হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন। তো আমরা যে জিনিসটা আমরা জানবো যে ঘ নাম্বারে একটা বিষয় আমি বারবার তোমাদের বলছি যে ঘ নাম্বারে কি পরিবর্তন বলছে সেটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে এরকম আসতে পারে 5 ও 10 বৃদ্ধি পেয়ে না লিখে যদি বলে যে বৃদ্ধি পেলে না লিখে যদি বলে যে বৃদ্ধি পেয়ে এত এত হলে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি ওই মানটা বসিয়ে ফেলবো এবং আমরা যেভাবে ম্যাথটা করি ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণের মাধ্যমে আমরা যেভাবে ম্যাথটা করি সেভাবেই করব। অনেকেই আবার তোমরা ভুল করে আবার বিএমটা বের করে ফেলো। তো এখানে মুদ্রাস্ফীতি মানেই দাম স্তর বাড়া, সেই ক্ষেত্রে আমার অর্থের মূল্যতে যাওয়ার কোনো কারণ নাই। আর এইখানে যদি আসতো যে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে মান বের হয়েছে অর্থাৎ যে 50 টাকা দাম স্তর বের হয়েছে সেটা থেকে আমরা প্রথম বিএম বের করতাম, অর্থাৎ অর্থের মূল্য বের করতাম। তারপরে আমরা যে মানটা বের হয়েছে সেটা থেকেও আমরা বিএম বের করতাম এবং আমরা দেখতাম যে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো এই ম্যাথটাতে যেহেতু পরবর্তীতে দাম স্তর বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা অর্থের মূল্যটা অবশ্যই কমে যেত। তো আমরা ম্যাথ করার আগেই কিন্তু আমরা ম্যাথ কেমন হতে পারে, দামটা বাড়তে পারে না কমতে পারে, অর্থের মূল্যটা বাড়তে পারে না কমতে পারে, সেটা আমরা অবশ্যই বলতে পারবো। কারণ আমরা জানি দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়, আর যদি বিহিত মুদ্রা বা অন্যান্য মুদ্রার পরিমাণ বাড়ে তাহলে দাম স্তর বাড়ে, আর দাম স্তর বাড়ার সাথে সাথেই অটোমেটিকলি মুদ্রাস্ফীতি বেড়ে যায়। আর মুদ্রাস্ফীতি বাড়া মানেই হচ্ছে অর্থের মূল্য কমে যাওয়া। এই হচ্ছে আজকে আমাদের টপিকস। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।